আপনি দেখছেন এই মুহূর্তে এনএ স্টক বাংলা ইউটিউব চ্যানেল। জানিয়ে দেব আজকের বিশেষ খবর। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য। আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। বাজলো ছুটির ঘণ্টা, রাজনৈতিক অবসরের পথে দিলীপ ঘোষ। রাজনীতিকে বিদায় জানাচ্ছেন বঙ্গ বিজেপির অন্যতম স্তম্ভ দিলীপ ঘোষ। প্রথম সারির একটি সংবাদ মাধ্যমে দেওয়া তার সাক্ষাৎকারকে কেন্দ্র করে তৈরি হয়েছে জল্পনা। আর এবার শুধু জল্পনাই নয়, কিছুটা মনস্থিরও যেন করে ফেলেছেন নিঃসঙ্গ সম্রাট। লোকসভা নির্বাচনে তার তুলনায় রাজনীতিতে আনকোরা তৃণমূলের ক্রিকেটার প্রার্থী কীর্তি আজাদের কাছে হার কি মনোবল একেবারে ভেঙে দিয়েছে? দল কি দিলীপের পাশে নেই? আর কি ঘুরে দাঁড়াবার কোনো সম্ভাবনাই ছিল না? গুচ্ছের প্রশ্নের মধ্যেও দিলীপের অবসরের সিদ্ধান্ত সত্যি হলে রাজনৈতিক মহল যে কিছুটা বিষাদগ্রস্ত হয়ে পড়বে তা বলাই বাহুল্য। কারণ আর যাই হোক, দিলীপ বঙ্গ রাজনীতির এক ব্যতিক্রমী চরিত্র, সে বিষয়ে হয়তো কোনো সন্দেহ নেই। 2015 থেকে 2021 সাল পর্যন্ত বঙ্গ বিজেপির সভাপতি ছিলেন দিলীপ ঘোষ। 2016 সালে নিজে ভোটে জিতে বিধায়ক হন খড়গপুর সদর কেন্দ্র থেকে। হারিয়ে দেন কংগ্রেসের চাচা জ্ঞান সিংহ সোহন পালকে। এখনও পর্যন্ত এ রাজ্যে বিজেপির সবচেয়ে সফল সভাপতি তিনিই। তার নেতৃত্বেই 2019 সালের লোকসভা নির্বাচনে বাংলায় 18টি আসনে জয় পায় বিজেপি। তার আগের 2014 লোকসভায় বিজেপি জিতেছিল মাত্র 2টি আসন, অর্থাৎ এক ধাক্কায় 16টি আসন বেড়েছিল পদ্মের। দিলীপ নিজে জেতার পাশাপাশি আরও 17 জনকে জেতাতে সমর্থ হন আনলাকি 19 সালেও। একই রকমভাবে 2021 সালের বিধানসভায় 77টি আসন জেতে বিগত নির্বাচনের তুলনায় আসন বাড়ে 74টি। কিন্তু এত কিছু হলেও তিনি যে কোনো কারণেই হয়তো সন্তুষ্ট করতে পারেননি শীর্ষ মহলকে। 21-এই একেবারে বাংলায় পালাবদল চেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা। তা না হওয়ায় দিলীপকে বঙ্গ বিজেপির সভাপতি থেকে সরিয়ে দেওয়া হয়। পান বিজেপির সর্বভারতীয় সহসভাপতি পদ। কিছুদিনের মধ্যেই সেখান থেকে অপসারণ। এতদূর পর্যন্ত কাহিনী কম বেশি সকলেরই জানা। লোকসভা নির্বাচনে হারের পর নিজের কেন্দ্র বদলের জন্য বেশ কয়েকবার ক্ষোভ উগরে দেন দলের নেতৃত্বের প্রতি। কিন্তু হয়তো বুঝেছিলেন তার যুগ শেষ, নবীন প্রজন্ম বুঝবে না সব কথা। তার মেদিনীপুরেরই আর এক বিধায়ক অশোক দিনদাস জানান, হেরে ফেরে গিয়ে এরকম অজুহাত দিয়ে লাভ নেই। সময়টা বদলেছে বঙ্গ রাজনীতির। এখন হাল সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর হাতে। জিতলেন বিমানী, দেখলেন বোস, শপথ সম্পন্ন সায়ন্তিকাদের। অবশেষে শুক্রবার বিধানসভার বিশেষ অধিবেশনে শপথ নিলেন রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তাদের শপথ বাক্য পাঠ করালেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর এটাই চেয়েছিলেন সায়ন্তিকারা। তাতে প্রশ্ন উঠছে, তাহলে কি রাজ্যপালের নির্দেশ অমান্য হলো? এদিন শেষ মুহূর্তে ডেপুটি স্পিকার আশিস প্রকাশ্যে জানান তিনি শপথ বাক্য পাঠ করাতে চান না। কারণ হিসাবে আশিস বলেন, যেখানে স্পিকার উপস্থিত আছে কোনোভাবেই শপথ বাক্য পাঠ করাতে পারবো না। তাই বিমান বন্দ্যোপাধ্যায় এদিন শপথ বাক্য পাঠ করালেন রেয়াত হোসেন সরকার এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়দের। বলা বাহুল্য, এদিন বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুই জয়ী বিধায়কদের শপথ বাক্য পাঠ করাবেন ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রথমে রাজি হলেও শেষ পর্যন্ত তিনি শপথে দায়িত্ব স্পিকারের হাতেই দিলেন। তাতে প্রশ্ন উঠছে, যেখানে রাজ্যপাল নিজের প্রতিনিধি হিসেবে ডেপুটি স্পিকারকে এই দায়িত্ব দিয়েছেন, সেখানে কি করে এমন ঘটনা ঘটল? কেন ডেপুটি স্পিকার নিজের শপথ বাক্য পাঠ করালেন না? তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, যেহেতু বিধানসভা অধিবেশন চলছে সেই জন্য রাজ্যপালের চিঠি মান্যতা পেল না। বলা বাহুল্য, সংসদীয় নিয়ম অনুযায়ী বিধানসভায় স্পিকার অনুপস্থিত থাকলে ডেপুটি স্পিকার সেই দায়িত্ব পালন করেন। কিন্তু স্পিকার উপস্থিত থাকাকালীন তার পরিবর্তে ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দিয়েছেন রাজ্যপাল। কিন্তু সিবি আনন্দ বোস সেই নিয়ম না মেনেই কার্যত একতরফাভাবেই ডেপুটি স্পিকারকে শপথ বাক্য পাঠ করানোর দায়িত্ব দেন। আর তাতেই প্রথম থেকেই অনীহা প্রকাশ করেছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়। অবশেষে শুক্রবার বিধানসভার স্পিকারের বিধায়ক হিসাবে শপথ নিলেন ভগবান গোলা থেকে জয়ী রেয়াত হোসেন সরকার এবং বরানগর থেকে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সংসদে মিথ্যা ভাষণের অভিযোগ, এবার মোদির বিরুদ্ধে নালিশ কংগ্রেসের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে সরব কংগ্রেস। যুক্তি ও তথ্য প্রমাণ দিয়ে প্রধানমন্ত্রী ও বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের বক্তব্য রেকর্ড থেকে বাদ দেওয়ার দাবিতে
লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছে তারা। দুজনেই রাষ্ট্রপতির ভাষণের উপর বক্তব্য রাখতে গিয়ে মিথ্যা ও অর্ধসত্য তথ্য দিয়েছেন বলে অভিযোগ শতাব্দীর প্রাচীন দলের। রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় জবাব দিতে গিয়ে লোকসভায় কংগ্রেসের ভোট প্রাপ্তি নিয়ে মোদি মিথ্যা তথ্য দেন বলে অভিযোগ। প্রধানমন্ত্রী বলেন 16টি রাজ্যে কংগ্রেসের ভোট প্রাপ্তির হার কমেছে। পাল্টা অধ্যক্ষকে দেওয়া চিঠিতে কংগ্রেসের তরফে দাবি করা হয় প্রধানমন্ত্রী 16টি রাজ্যে কংগ্রেসের ভোট কমেছে বলে উল্লেখ করেছেন। তার মধ্যে হরিয়ানা, উত্তরাখণ্ড, তেলেঙ্গানা ও কর্ণাটকে ভোটের হার বেড়েছে বলে দাবি। এছাড়াও কংগ্রেসের শাসনকালে সেনাকে বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া হতো না বলে প্রধানমন্ত্রী যে দাবি করেছেন তাও মিথ্যা। কারণ কংগ্রেসের আমলে বুলেট প্রুফ জ্যাকেট হয়তো কম ছিল, কিন্তু দেওয়া হতো। এমনকি পুলিশকেও বুলেট প্রুফ জ্যাকেট দেওয়া হতো। মুম্বাইয়ে জঙ্গি হানা তার প্রমাণ। কংগ্রেসের সময় দেশে কোনো যুদ্ধ বিমান ছিল না বলে প্রধানমন্ত্রী মিথ্যা তথ্য দিয়েছেন। কংগ্রেসের যুক্তি, সে সময় মিগ 29, মিরাজ 2000, জাগুয়ার ও SU-30 যুদ্ধবিমান সেনার কাছে ছিল। এছাড়াও ভারতের হাতে পরমাণু বোমা বহনকারী অগ্নি, পৃথ্বী, আকাশ, নাগ বা ত্রিশূলের মতো মিসাইল ছিল। প্রধানমন্ত্রী একদিনের জন্যও ছুটি নেননি বলে দাবি করেছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। কংগ্রেসের খোঁচা, প্রচার চলাকালীন প্রধানমন্ত্রী কি একদিনও ছুটি নেননি? তাহলে সারাদিন ধরে প্রচার চালান কি করে? উল্লেখ্য, এর আগে প্রায় একই রকম অভিযোগ তুলে রাহুল গান্ধীর বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের সাংসদ বাঁশরী স্বরাজ দাবি করেছেন রাহুল গান্ধী রাষ্ট্রপতির জয় ভাষণে যে তথ্য দিয়েছেন সেগুলিও মিথ্যা। তারই পাল্টা হিসেবে এবার মোদীকে কাঠগড়ায় তুলল কংগ্রেস। ভরা এজলাসে হাউমাউ করে কান্না। অবশেষে হাইকোর্টে সব বলে দিলেন নিয়োগ দুর্নীতির মানিক। 2022 সাল থেকে নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় গোটা রাজ্য। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দিয়ে শুরু, তারপর একে একে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেপ্তার হয়েছেন বহুজনেরা। শিক্ষা কেলেঙ্কারি কাণ্ডে 2022 সালের 11ই অক্টোবর ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। সেই থেকে জেলেই দিন কাটছে তার। এবারও জামিন অধরা মানিকের। ওদিকে নিয়োগ দুর্নীতির সূত্র ধরেই মানিকের স্ত্রী শতরূপা ও ছেলে সৌভিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যদিও কিছুদিন আগে প্রথমে মানিক পত্নী, তারপর জামিনে মুক্তি পান তাদের পুত্র। বর্তমানে জেলবন্দি রয়েছেন শুধুই প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। এর আগে বহুবার জামিনের আবেদন জানিয়েছেন মানিক, সুপ্রিম কোর্টেও ছুটেছেন, তবে সুরাহা মেলেনি। এবার নিজের জামিনের আর্জি জানাতে গিয়ে এদিন এজলাসে কেঁদে ভাসালেন মানিক। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মানিক মামলার শুনানির জন্য ওঠে। তবে এদিনও জামিন হচ্ছে না বুঝতে পেরেই হাউমাউ করে কান্না শুরু করেন মানিক। মানিকের কান্না দেখে অবাক হয়ে বিচারপতি জানতে চান তার কি হয়েছে। মানিক বলেন, 2 বছর জেল খেটে ফেললাম, এবার আমায় দয়া করে জামিন দিন, আমি তো আর বেশি দিন বাঁচব না। হঠাৎ এ কথা বলছেন কেন? বিচারপতির প্রশ্নে মানিক বলেন, 2016 সালে আমার অস্ত্রোপচার হয়েছিল। সেই সময় চিকিৎসকেরা জানিয়েছিলেন আর 10 বছর বাঁচব। 2026 সালেই আমার আয়ু শেষ। মানিকের কথা শুনে ইডির উদ্দেশ্যে প্রশ্ন করে হাইকোর্টের বিচারপতি বলেন, অভিযুক্তকে এখনও আটকে রাখার প্রয়োজনীয়তা রয়েছে কি? কেন তাকে জামিন দেওয়া হবে না? ইডির আইনজীবী ফিরোজ জানান, নিয়োগ দুর্নীতিতে আর্থিক তছরুপের মামলা মানিক অন্যতম মূল অভিযুক্ত। এই মানিক ভট্টাচার্য, তার বিরুদ্ধে বেআইনি লেনদেনের অভিযোগও রয়েছে। তাই PMLA আইন মেনেই তাকে জেলবন্দি রাখা হয়েছে। শুক্রবার মামলার পরবর্তী শুনানি। 2026-এ উল্টে যেতে পারে NDA সরকার, আশঙ্কা প্রকাশ বিজেপি বিধায়কের। আর মাত্র 2 বছর, তারপরেই উল্টে যেতে পারে NDA সরকার, আশঙ্কা প্রকাশ করলেন খোদ বিজেপি বিধায়ক। ঘটনাটি পুদুচেরির। সে রাজ্যের বিধায়ক PML কল্যাণ সুন্দরম অনুন্নয়নের অভিযোগ তুলে শটান দিল্লিতে হাজির হয়েছেন। তার একটাই দাবি, যে কোনো মূল্যে পুদুচেরির উন্নয়নের দিকে নজর দিতে হবে। PML কল্যাণ সুন্দরম বলেন, যখনই আমি পুদুচেরির সমস্যা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাই, তখনই উনি বলেন যে এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। আমরা লোকসভা নির্বাচনে কেন্দ্রশাসিত অঞ্চলে পরাজিত হয়েছি। এখন যা পরিস্থিতি তা 2026-এর বিধানসভা নির্বাচনের পক্ষে একেবারে ইতিবাচক নয়। তিনি বলেন, সমস্ত বিধায়করা স্বাস্থ্যমন্ত্রী এবং বিজেপি সভাপতি JP নাড্ডার সঙ্গে দেখা করে বলেছেন যে এই সরকার খুব খারাপ। 10 দিনের মধ্যে অমিত শাহের সঙ্গে বৈঠকের জন্য অ্যাপয়েন্টমেন্ট চেয়েছি। 8 বা 9 তারিখের পর আমরা আবার দিল্লিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আলোচনা করব।
এবারে লোকসভা নির্বাচনে পুদুচেরি আসন থেকে জিতেছেন ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেস প্রার্থী। এই কেন্দ্রে দ্বিতীয় স্থানে রয়েছে এনডিএ সমর্থিত বিজেপি প্রার্থী। কংগ্রেস প্রার্থী 4,26,005টি ভোট পেয়েছেন। বিজেপি প্রার্থী পেয়েছেন 2,89,489টি ভোট। 1,36,516 ভোটে জিতেছেন কংগ্রেস প্রার্থী। 2026 সালে পুদুচেরিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। সেই নির্বাচনে এনডিএ জোট জিতবে কিনা তা নিয়েই আশঙ্কা প্রকাশ করেছেন খোদ বিজেপি বিধায়ক PML।